ছাড়ো আমাকে জঙ্কুক, প্লিজ ছাড়ো। আমি যাব না, আমি যাব না। তোর এত বড় সাহস, তুই থানায় চলে গেছিস তাই না? আজ তোকে আমি এত মারবো, এত মারবো, তুই তো নিজেকে চিনতে পারবি না। জঙ্কুক থেকে ধাক্কা মেরে মেঝেতে ফেলে দিল, দিয়ে কোমর থেকে বেল্ট খুলে থেকে মারতে শুরু করলো। মেরো না, মেরো না আমাকে, মেরো না জঙ্কুক, মেরো না, ছেড়ে দাও প্লিজ, প্লিজ ছেড়ে দাও। তুই বল, আমার কাছ থেকে আর কখনো পালানোর চেষ্টা করবি বল? আমি আর কখনো পালাবো না তোমাকে ছেড়ে, সত্যি বলছি, আমি আর কখনো যাব না। আমি তোমার পায়ে পড়ি, প্লিজ ছেড়ে দাও, আমার খুব লাগছে প্লিজ। তে জঙ্কুকের পায়ের কাছে পড়ে খুব কাঁদছে। তের আর ওটার কোনো ক্ষমতা নেই, জঙ্কুক তাকে খুব মেরেছে। জঙ্কুক তের গায়ে যেখানে যেখানে মেরেছে সেখানে সেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে, জামার উপর দিয়ে রক্তের ছোপ দেখা যাচ্ছে। জঙ্কুক হাত থেকে বেল্টটা ফেলে দিল, দিয়ে একটা মাস্ক পরে তের সামনে বসে পড়ল। দেখ, তুই আমার দিকে দেখ, তুই কি আমাকে চিনিস? বলেই জঙ্কুক তের চুল খামচে ধরল, ধরেই তেকে তুলে বসালো। তুমি তুমি আমাকে তুলে এনেছ? হ্যাঁ, আমি তোকে তুলে এনেছি। কেন জানিস? আমি তোকে ভালোবাসি। তের চোখ ঝাপসা হয়ে আসছে, তে যেন আর কিছুই ভাবতে পারছে না। তের মনে পড়লো সেই দিনের কথা, যেদিন তে জঙ্কুককে প্রথম দেখেছিল। সেদিন জঙ্কুক এমন একটা মাস্ক পরেছিল। এতদিন জঙ্কুক তেকে আটকে রেখেছে, কিন্তু তে কখনো বুঝতে পারেনি যে সেই মাস্ক পরা ছেলেটা এটা। তে তখন সবে 14 বছরে পা দিয়েছে। স্কুল থেকে বাড়ি ফেরার পথে তে জঙ্কুকের সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। আমার মাজা ভেঙে গেছে রে। আপনি কি দেখতে পান না নাকি? আপনি কি অন্ধ? মুখ তো ঢেকে রেখেছেন কিন্তু চোখ তো খোলা আছে, দেখতে পান না নাকি? জিমিন, আমার মাজা ভেঙে গেছে রে। তে, এই তে, তে ওঠ ওঠ। ও, তোর তো হাঁটু কেটে গেছে। আরে, আপনি তো দেখছি হা করে দেখেই গিলছেন, ওকে তুলতে পারছেন না, ও পড়ে গেছে। উফ, কত জ্বালা করছে আমার পায়ে। তে ওঠ ওঠ, সামনে কাকুর দোকান থেকে তোর পায়ে মলম লাগিয়ে দেবো। শিগগিরই তাড়াতাড়ি চল, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। দেখ তো দেখি কিভাবে দেখছে ছেলেটা, একদমই ভালো না চাওনি। জঙ্কুকের আব্বু আম্মু মারা যাওয়ার পরে জঙ্কুক তার চাচুর সাথে এতদিন বিদেশে ছিল। তেকে যখন দেখেছে তে তখন মাত্র 7 বছরের ছিল। জঙ্কুক দীর্ঘ 7 বছর পরে তেকে দেখে অবাক হয়ে তের দিকে দেখছে। তবে দীর্ঘ 7 বছর জঙ্কুক তার একটা ফ্রেন্ডের কাছ থেকে অনবরত তের ফটো নিয়েছে, কিন্তু সামনাসামনি থেকে দেখে তেকে দেখতেই থাকে। তে যে পড়ে গেছে এ খেয়াল তার নেই। এরপর থেকে প্রায় প্রতিদিনই জঙ্কুকের সাথে তের দেখা হতো। এই জিমিন, তাড়াতাড়ি পা চালিয়ে চল না, দেখ না সেই ছেলেটা আবার আমাদেরকে কিভাবে দেখছে। আরে হ্যাঁ, তাই তো, এ তো সেই ছেলেটা, আর তোর দিকে দেখছে একটা না। আরে মনে হয় এর কোনো কাজ নেই, হবে হয়তো কোনো বড়লোকের বুকে যাওয়া ছেলে। তাই হবে হয়তো, যাওয়ার সময় আমরা এ পথ দিয়ে যাব না, ঠিক আছে জিমিন? সেদিনের পর থেকে তে ওই পথ দিয়ে আর যাওয়া আসা করে না। কিন্তু তার 2 দিন পর থেকে তে লক্ষ্য করে যে তার বাড়ির পাশে রাস্তাটায় ওই ছেলেটি একটা গাড়ি হেলান দিয়ে রোজই দাঁড়িয়ে থাকে, আর তার নজর থাকে ওপরের ব্যালকনির দিকে। ব্যালকনিটা তের ঘরের। তে ওই ঘরটাতে থাকে আর ব্যালকনিতে এসে রোজ দাঁড়িয়ে থাকে। আজ এসে দাঁড়িয়ে হঠাৎ করে রাস্তা দিকে নজর পড়ায় তে ভয় পেয়ে গেল। আরে, এটা কি কোনো কিডন্যাপার নাকি? আমি তো ওই পথ দিয়ে আর যাই না, সেই জন্য মনে হয় আমার বাড়িতে এসেছে। আমি কি করব? আমি কি মায়ের কাছে যাব নাকি? না না, মায়ের কাছে কেন যাব? আমি তো দরজা জানালা সব কিছু বন্ধ করে ঘুমাবো, আমাকে কিছুই করতে পারবে না, আমি নিচেই নামবো না। জঙ্কুক রোজ ওখানেই দাঁড়িয়ে থাকে, তাই একবার দেখেই আবার ঘরের ভিতরে চলে যায়। দেখতে দেখতে তের জন্মদিনে এসে উপস্থিত হলো। বাড়িতে অনেকে আসলো, তের বন্ধু বান্ধব সবাই আসলো। তে তাদের সাথে খুব মজা করলো। জন্মদিনের পার্টি শেষ হওয়াতে তে ঘুমাতে গেল। তে আজ খুব ক্লান্ত বোধ করছে। বিছানায় শুতেই তের চোখ দুটো লেগে আসলো। হঠাৎই তে অনুভব করলো তার কপালে কেউ যেন কিস করছে। তবুও তে আলসেমি করে চোখটা খুলল না। তারপরে যখনই ঠোঁটে কিস করলো
তখনই তে চোখ খুললো, খুলে খুব জোর চেঁচাতে শুরু করলো। তুমি 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 এখানে কি করে আসলে? কেন আমার ঘরে এসেছো? চলে যাও বলছি এখান থেকে, চলে যাও। দেখো, আমাকে কিডন্যাপ করো না প্লিজ, আমাকে কিডন্যাপ করো না। আমি অনেকটাই ছোট আর আমি খুব ভয় পাই কিডন্যাপারদের। আপনি যদি না জানো আমি মাকে ডাকবো জোরে জোরে। চুপ, একদম চুপ, একটা কথা বলবে না। যদি কথা বলো সত্যি সত্যি তোমাকে কিডন্যাপ করে নিয়ে যাব। আমি যেগুলো বলবো চুপচাপ আমার কথাগুলো শুনবে। কখনো কোনো ছেলে বন্ধুর হাত ধরবে না, আর কোনো ছেলে বন্ধু আমার পছন্দ না। তুমি কোনো ছেলের সাথে বন্ধুত্ব করতে পারবে না। কেন? আপনি যেটাই বলবেন সেটা হবে নাকি? না না, আমি আপনার কথা শুনবো না। আমার অনেক বন্ধু আছে, আমি সবার সাথে কথা বলবো, আমি সবার সাথে কথা বলি। একদম চুপ, একটাও কথা বলবে না। তুমি যদি আমার কথা না শোনো তার পরিণাম খুব খারাপ হবে। এখন ওঠো, উঠে ব্যালকনির জানালাটা বন্ধ করো, করে তারপরে ঘুমাও। আর কথাটা যেন মনে থাকে। জঙ্কুক চলে গেল আর তে উঠে জানালাটা বন্ধ করে দিল। তে আজ খুব ভয় পেয়েছে। আমি এখানে কি করে ঘুমাবো? এইভাবে যদি ওই লোকটা আবার এসে যায়, আমি কি মায়ের কাছে যাব? না না, সেটা ভালো হবে না। আব্বু আম্মু ওরা সবাই ঘুমাচ্ছে, আমি কেন তাদেরকে জ্বালাতন করতে যাব? সকাল সকাল তে স্কুলে গেল জিমিনের সাথে সবকিছু বলার জন্য। এই জিমিন, তুই স্কুলে আসতে এত দেরি করিস কেন রে? আমি কখন থেকে তোর জন্য দাঁড়িয়ে আছি, যদি ওই ছেলেটা আবার এসে যায়। তে, তুই ওই ছেলেটার ভয় পাচ্ছিস তাই না? আরে ওর এত বেশি সাহস নেই যে তোর সাথে কিছু করবে। কিছু করার হলে কবেই করতো। জিমিন, তুই ওর সাহস দেখেছিস কি? জানিস কাল আমার সাথে কি হয়েছে? কি হয়েছে তোর সাথে? কাল কি হয়েছে বল? ওই ছেলেটা তোকে কিডন্যাপ করতে এসেছিল তাই না? তুই তো এটাই বলবি, রোজ রোজ তোর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে, তোকে কিডন্যাপ করে নিয়ে যাবে। আমি শুনে শুনে রোজ রোজ আর পারি না রে। তুই তুই আমার বন্ধু না, তুই আমার শত্রু। জানিস কাল ওই ছেলেটা আমার ঠোঁটে কিস করেছে আর কত কিছু বলে গেছে। কি, তুই পাগল হয়ে গেছিস? তুই স্বপ্ন দেখেছিস? আমি স্বপ্ন কিভাবে দেখবো? দেখ আমার ঠোঁটে কামড় মেরেছে, দেখ। জিমিন দেখ ঠোঁটের দিকে লক্ষ্য করে দেখলো, সত্যি কামড়ের দাগ। আরে তাই তো, তোর ঠোঁটে তো কামড়ের দাগ। আর আমাকে বলেছে আমি যেন কোনো ছেলের সাথে না মিশি, মিশলে নাকি আমার পরিণতি খুব খারাপ হবে। তার মানে ও তোর ঘরে গিয়েছিল? দে, হ্যাঁ আমার ঘরে গিয়েছিল। জানিস আমার কত ভয় লেগেছে কাল, আমি ঘুমাতে পারিনি সারা রাত। দে, তুই রোজ ভালোভাবে দরজা জানলাগুলো বন্ধ করে ঘুমাবি। হ্যাঁ সেটাই করবো, আমি বারবার চেক করে দেখবো সবকিছু ঠিকভাবে বন্ধ করা আছে কিনা। এইভাবে কটা দিন কেটে গেল, কিন্তু তে তাকে আর দেখতে পেল না। ওই মাস্ক পরা ছেলেটা এখন আর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে না। উফ, এতদিনে বাঁচা গেল। কত যে ভয় লাগতো আমার, না জানি ওই ছেলেটা আমাকে কি করে দেবে। তে তার বন্ধু বান্ধবের সাথে অনেক দূর বেড়াতে গেল, আর তাদের সাথে গিয়েছিল ইউনো। ইউনো বারবার তের হাত ধরেছে। ইউনো খুব মিশুকে ছেলে, জিমিনের একমাত্র ভাই। তে আর জিমিনের খেয়াল রাখার জন্যই তো ইউনো তাদের সাথে গিয়েছিল। তেরা বন্ধু বান্ধবী মিলে আজ সারাদিন অনেক ঘুরেছে, আর সন্ধ্যেবেলায় ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছে। তে পরের দিন সকালে স্নান করার জন্য ওয়াশরুমে গেল, আর সাবানের গেজা লেগে তের বুক আর পেট জ্বলতে শুরু করলো। আরে আমার বুকে আর পেটে জ্বালা করছে কেন? উফ উফ। তে যে আয়নার সামনে দাঁড়ালো, দাঁড়িয়ে দেখলো তার বুকে, আরে আমার বুকে কামড়ের দাগ কি করে হলো? আর এই পেটে, পেটেও তো কামড়ের দাগ। উফ কি জ্বালা করছে, দাঁতগুলো কিভাবে বসে গেছে। কি কি করলো এমন আমার সাথে? তে খুব ভয় পেয়ে গেল, আর স্কুলে যেয়ে জিমিনকে সব কিছু বললো, আর দাগগুলো দেখালো। তে, তুই ঘুমানোর আগে ভালোভাবে জানলা দরজা লক করেছিলি তো? কে গেল তোর ঘরে আর কি অবস্থা করেছে তোর? আমি জানি না জিমিন, কে গিয়েছিল। আমি ভালোভাবে জানলা দরজা লক করেছিলাম, আমি বারবার দেখে নিয়েছি, কিন্তু জানি না কি এমন করলো, আমি কিছু বুঝতেও পারলাম না। এরপর থেকে এই ঘটনা তের সাথে প্রায় ঘটতো। তে যদি কোনো ছেলের সাথে কথা বলতো তবেও এটা তার সাথে হতো। জিমিন, আমি যদি
কোনো ছেলের সাথে কথা বলি তবে আমার এগুলো হয় যে কেউ এগুলো করে নিচ্ছে, ওই ছেলেটাই হবে। আমি তো কাল আমার ঘরে ঘুমাইনি জিমিত, আমি আমার পাশের ঘরে ঘুমিয়েছিলাম, কিন্তু দেখ আজ আমার এই অবস্থা। দে, তোকে একটা কথা বলবো। হ্যাঁ বল। তুই এবার থেকে আর কোনো ছেলের সাথে কথা বলবি না, তবে দেখ হয়তো তোর আর এমন অবস্থা হবে না। তার মানে ওই ছেলেটা আমার সাথে এসব করছে? হ্যাঁ দে, তোর সাথে ওই ছেলেটা এসব করছে। ও হয়তো তোকে খুব ভালোবাসে, ওই জন্য তুই কারোর সাথে কথা বললেও সহ্য করতে পারে না। এইভাবে দেখতে দেখতে অনেকটা দিন কেটে গেল। এখন তে 17 বছরে পা দিয়েছে। আরিম খুব ভালো একটা পাত্র পেয়েছে। পাত্র হলো ইউনু। ইউনুর ব্যবসা আছে, দেখতে শুনতেও সুন্দর, আর তেকেও খুব ভালোবাসে, আর সুগার বন্ধু। আর যেহেতু সুগার জিমিনকে ভালোবাসে, তাই বিয়েটা তাড়াতাড়ি ঠিক হয়ে গেল। এ বিয়েতে তে রাজি ছিল, কারণ ইউনু তেকে খুব ভালোবাসতো, আর সেটা তে খুব ভালোভাবে জানতো। তের খুব খেয়াল রাখতো। কি হলো, তুমি কোথায় হারিয়ে গেলে? কিছু বলছো না তো? তুমি আমাকে এইভাবে তুলে নিয়ে আসলে? হ্যাঁ, তোমাকে আমি এইভাবে তুলে এনেছি। আমি তোমাকে ভালোবাসি। আমি চাই না যে তুমি কারোর বউ হও। আমি ভেবেছিলাম তোমার 18 বছর বয়স হলে তারপরে আমার কাছে আনবো, কিন্তু না, তোমার বাবা 17 বছরে তোমার বিয়ে ঠিক করে দিল। আমি আমি যে তোমাকে ছোট থেকে ভালোবাসি, আমার কি হলো? হ্যাঁ, আমার কি হলো? তুমি আমাকে ভুলে গেছো এখন, তুমি আমাকে চেনো না। তুমি জগৎকে ভুলে গেছো। ছোটবেলায় কত তোমাকে আমি কোলে পিটি করে নিয়েছি। তুমি সেদিনের কথা ভুলে গেছো, তাই না? তুমি সেদিনের কথা বলতে পারো, কিন্তু আমি ভুলতে পারি না। এই মন, এই হৃদয়, এই সারা শরীর জুড়ে শুধু তুমি, শুধু তুমি, তুমি শুধু আমার। আমি যদি বাঁচি তোমাকে নিয়ে বাঁচবো, আর যদি মরি তোমাকে নিয়ে মরবো। আর হ্যাঁ, আমি জিমিনকে ব্ল্যাকমেল করেছিলাম, ইউনুকে আটকে রেখেছিলাম। আর আমি যদি জানতাম যে ইউনুর সাথে তোর বিয়ে ঠিক হয়েছে, তবে ইউনুকে আমি ওখানেই মেরে ফেলতাম। ইউনুকে ছাড়ার পরে তারপরে আমি জানতে পারলাম যে তোর ইউনুর সাথে বিয়ে হচ্ছে, কিন্তু ওতে আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ তুই তো আমার কাছে আছিস। তুই তুই আমাকে ভালোবাসিস না, তাই না? চাই না তোর ভালোবাসা, আমি চাই না। আমি তোকে ভালোবাসি, তাতেই হবে। আজ আমি আবার বারবার বলে দিচ্ছি, আমার কাছ থেকে পালানোর চেষ্টা করবি না, তবে তোর পরিণতি এর থেকেও খারাপ হবে। ছাড়ো আমাকে, আমাকে যেতে দাও। সত্যি আমি তোমাকে ভালোবাসি না, প্লিজ। তের কান্না উপেক্ষা করে জঙ্কুক থেকে কোলে তুলে নিয়ে খাটের উপরে ছুঁড়ে মারল। জঙ্কুক গায়ে শার্ট খুলতে খুলতে তের উপরে উঠে পড়ল। তে কিছুই বুঝতে পারল না, সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেল। তে তখনও সারা শরীর ব্যথায় জর্জরিত। কি করছো? ছাড়ো আমাকে, প্লিজ ছাড়ো আমাকে। আমার গায়ে সব ব্যথা, খুব খুব জ্বালা করছে, খুব ব্যথা করছে, প্লিজ। চুপ, একদম চুপ, একটা কথা বলবি না। যদি বেশি কথা বলিস তোর অবস্থা আমি আরো খারাপ করে দেব। জঙ্কুক তের ঠোঁটে কিস করতে শুরু করলো। কিস করা ব্রেক করে তের জামা কাপড়গুলো সব জোর করে খুলে নিল। তের গায়ের আঘাত লাগা জায়গাগুলো স্পষ্ট হয়ে আছে। কোনো কোনো জায়গায় হালকা হালকা রক্ত বেরোচ্ছে, আর কোনো কোনো জায়গায় কালো দাগ পড়ে গেছে। জঙ্কুক তের সারা বডিতে কিস করছে। লাগছে আমার, ছাড়ো প্লিজ। আমার গায়ে খুব ব্যথা, প্লিজ ছাড়ো। তুমি আমার সাথে কিছু করো না। কিন্তু জঙ্কুক কোনো কথাই শুনলো না। তের হাত দুটো বিছানায় চেপে ধরলো, ধরে ইন্টিমেট হতে শুরু করলো।